আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। আমাদের এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে বলা হয়েছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, অর্থাৎ দুইটা তথ্য এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। দৃশ্যকল্প 1-এ বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সেই সংখ্যাটার অঙ্কদ্বয়, এই যে দুইটা অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এই দুইটি অঙ্কের সমষ্টি হলো 7। অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে, অর্থাৎ একক স্থানীয় যেই অঙ্ক আর দশক স্থানীয় যেই অঙ্ক, তারা দুইজন যদি তাদের স্থানটা পরিবর্তন করে, এককের অঙ্ক দশকে আর দশকের অঙ্ক এককে, যদি স্থান পরিবর্তন করে, তাহলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি মানে কি? প্রথমে যেই সংখ্যাটার কথা বলা হচ্ছে, যখন একক আর দশকের স্থান পরিবর্তন করবে, নতুন যেই সংখ্যাটা পাওয়া যাবে এটা আগের সংখ্যার চাইতে 9 বেশি, আগের সংখ্যার চাইতে 9 বেশি। এই হচ্ছে দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 2, করিম সাহেব 6,400 টাকার কিছু টাকা, 6,400 টাকার ভিতর থেকে কিছু টাকা বিনিয়োগ করেন বার্ষিক 8% মুনাফায়, আর বাকি টাকা বার্ষিক 9% মুনাফায় বিনিয়োগ করেন। অর্থাৎ করিম সাহেব কিন্তু 6,400 টাকার পুরো টাকাটাই বিনিয়োগ করতেছেন, তবে সেটা দুই ভাগে। 6,400 টাকার কিছু টাকা তিনি বিনিয়োগ করছেন এক জায়গায়, সেখান থেকে তিনি মুনাফা পাবেন 8%, আর আরেক জায়গাতে বাকি টাকাটা, 6,400 টাকার মধ্যে যেই টাকা প্রথম জায়গাতে বিনিয়োগ করছেন, আরও বাকি টাকা আছে না, এই বাকি টাকা অন্য জায়গাতে বিনিয়োগ করছেন, সেখান থেকে তিনি মুনাফা পাবেন 9%। এটাই বলা হয়েছে। 2 বছর পরে তিনি 1,092 টাকা মুনাফা পান। 8% মুনাফা পাবেন যেই জায়গা থেকে, সেখান থেকেও তিনি মুনাফা পাইছেন 2 বছর। 9% মুনাফা পাবেন যেই জায়গা থেকে, সেখান থেকেও তিনি মুনাফা পাইছেন 2 বছর। এই দুই জায়গার মুনাফা একত্রিত করে দেখা গেল 2 বছর পর তার মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 1,092 টাকা। এই 1,092 টাকা কিন্তু নির্দিষ্ট একটি জায়গার 2 বছরের মুনাফা না, এই 1,092 টাকা হচ্ছে দুই জায়গার 2 বছরের মুনাফার পরিমাণ একত্রে। দুই জায়গার 2 বছরের মুনাফার পরিমাণ একত্রে 1,092 টাকা। এই হচ্ছে উদ্দীপক। চলুন আমরা এখন সৃজনশীল প্রশ্নটার সমাধান শুরু করি। সবার প্রথমে ক নাম্বার প্রশ্ন। এখানে বলা হলো সমাধান সেট নির্ণয় করো। 3/x প্লাস 4/x + 1 = 2। আমরা এখন এই যে সমীকরণটা দেওয়া, এটার সমাধান সেট নির্ণয় করব। চলুন আমরা অঙ্কটা করে ফেলি। 3/x প্লাস 4/x + 1 সমান চিহ্নের এই পাশে 2। আমরা এখন এটার সমাধান করব। আমরা হরগুলোর লসাগু করতে পারি, x × x + 1। এই x দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, তাহলে x + 1 থাকবে, সেটা দ্বারা লবকে গুণ, তাহলে 3 × x + 1। x + 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করি, তাহলে x থাকবে, সেটা দ্বারা লবকে গুণ, তাহলে 4x = 2। পরবর্তী লাইনে যাই। 3 দ্বারা যদি ব্র্যাকেটকে গুণ করি, তাহলে 3x + 3 + 4x, আর নিচে x² + x = 2। পরবর্তী লাইনে গিয়ে আমরা আর গুণন করতে পারি। আর গুণন, এই যে 2 এর নিচে মনে মনে 1 আছে কিন্তু, তাহলে আমরা আর গুণন করতে পারি। এই 1 দ্বারা এই উপরের অংশটাকে গুণ। প্রথমে একটু বলে রাখি, 3x আর 4x একত্র করলে 7x হবে, তার মানে 7x + 3, 7x + 3, এই যে উপরে 7x + 3, তাহলে 1 দ্বারা গুণ করলে 7x + 3 হবে, আর 2 দ্বারা গুণ করলে 2x² + 2 হবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী লাইন। আমরা যদি সবাইকে একপাশে নিয়ে যাই, তাহলে 2x² + 2x, এখানে x তো লেখা দরকার। এই যে 2 দ্বারা যখন আপনি গুণ করবেন, 2x² + 2x। ঠিক আছে? আচ্ছা, তো 2x² + 2x, এই 7x + 3 ওই সাইডে চলে গিয়ে -7x - 3। ঠিক আছে? -7x - 3। আমরা এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখতেই পারি, তাই না? সাজিয়ে একটু লিখতে পারি। সেটা হচ্ছে 2x² + 2x - 7x, তার মানে -5x - 3 = 0। অর্থাৎ আমি একসঙ্গে দুই পক্ষের জায়গা পরিবর্তন করে ফেলছি এবং সম্পূর্ণ ডান পক্ষকে বামে নিয়ে আসছে আর বাম পক্ষকে ডানে নিয়ে গেছি একসঙ্গে। এই জন্য কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, এই কারণে কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই। পরবর্তী লাইনে যাই।
আমরা এখানে একটা মিডল টার্ম করতে পারি, 2x² - 5x - 3 = 0। তাহলে মিডল টার্ম করতে পারি। মিডল টার্মটা কীভাবে করে করতে পারি প্রিয় শিক্ষার্থীরা? প্রথমে আছে 2, শেষে আছে -3। 2 আর -3 যদি গুণ করি তাহলে হয় -6। কত হয়? -6। আর মাঝখানে আছে -5, মাঝখানে আছে -5। এখন আমাদের কাজ হচ্ছে এমন দুইটা সংখ্যা অঙ্কের বাইরে থেকে নিয়ে আসবো যাদেরকে গুণ করলে -6 হবে, যোগ বিয়োগ করলে -5 হবে। তো কোন সেই দুইটা সংখ্যা? আমরা যদি বলি যে এরকম এখানের মধ্যে, হ্যাঁ, তাহলে -6 আর -5, ওকে ফাইন। তো এখন দেখেন এমন দুইটা সংখ্যা, যদি আমি 2 আর 3 এর কথা বলি তাইলে এরকমটা যদি দেই, 2 আর 3 দিয়ে আমি দেখাচ্ছি, এই যে দেখেন 3 আর 2, তো 3 এর সামনে আমি মাইনাস চিহ্ন দিলাম, -3 আর 2 গুণ করলে -6। কিন্তু -3 আর 2 যোগ করলে কি -5 হচ্ছে? হচ্ছে না। তার মানে এখানে একটা সমস্যা আছে। তাহলে এই 2 আর 3 দিয়ে হচ্ছে না। তাহলে 6 এবং 1 দিয়ে করা যায় না? 6 এবং 1 আমরা বলতে পারি -6 এবং 1 গুণ করলে -6 হয়, -6 এবং 1 যোগ করলে -5 হয়, হয় কি না? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানের মধ্যে এটা লিখতে পারি যে 2x² - 6x + x - 3 = 0। পরবর্তী লাইনে যাই। এটা আমরা শুধু রাফ করেছি, অঙ্কটা এখানে এটা মুছে দিই, সমস্যা নাই। আমরা 2x কমন নিতে পারি। 2x যদি কমন নিই তাহলে 2x দিয়ে এটাকে ভাগ করলে x, -2x দিয়ে এটাকে ভাগ করলে 3 থাকবে, +1। এখানে আমরা x - 3 থাকবে = 0। x - 3 2x + 1 = 0। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো। হয় x - 3 = 0, অতএব x এর মান হলো 3, অথবা 2x + 1 = 0, 2x = -1, x = -1/2। তাহলে আমরা এই দুইটা রেজাল্ট পেলাম, x এর মান 3 এবং x এর মান -1/2। আশা করি আপনারা সবাই পুরো অঙ্কটা বুঝে গেছেন, খুব সহজ ছিল। আমাদেরকে যে সমীকরণটা দিল আমরা হরগুলোর লসাগু করলাম, আর গুণন করলাম, যোগ বিয়োগ করলাম, এরপর এখানে মিডল টার্ম করে দিলে x এর মান বের হয়েছে, x এর মান 3, x এর মান -1/2। তো আমাদেরকে যেহেতু বলছে সমাধান সেট বের করো, সমাধান সেট, আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান সেট, অতএব নির্ণেয় সমাধান সেট S = x 3, -1/2, এখানে ফার্স্ট ব্র্যাকেট না, এখানে সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু আমাদেরকে সেটের কথা বলছে সুতরাং সেট আকারে প্রকাশ করতে হবে। নির্ণয় সমাধান সেট S = 3, -1/2। এখানে S না লিখলেও কোনো সমস্যা নাই, S না লিখলেও কোনোই সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান 3, -1/2 এবং সেটা সেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে সমাধান সেট করা হয়ে গেল। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এবার খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে কোথায় কথা বলা হয়েছে? দৃশ্যকল্প 1-এ কথা বলা হয়েছে। দৃশ্যকল্প 1-এ বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আমি যদি লিখি যে এই যে 32, এমনি শুধু বোঝানোর জন্য লিখছি 32, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এই যে একটা অঙ্ক, দুইটা অঙ্ক, এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যদি আমি লিখলাম 532 তাহলে আমি এটা বলতাম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। একটা অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমাদেরকে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এই সংখ্যাটার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, মানে হলো এককের অঙ্ক আর দশকের অঙ্ক যোগ করলে যোগফল 7 হবে। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক যোগ করলে যোগফল 7 হবে। এরপরে বলছে যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, মানে এককের অঙ্ক দশকের জায়গায় চলে যাবে, দশকের অঙ্ক এককের জায়গায় চলে যাবে। এটা কিন্তু সঠিক সংখ্যা না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য উদাহরণ দিয়ে একটা সংখ্যা লিখলাম আর কি। তারা বলতেছে যে আসল যেই সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা,
তার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, এককের অঙ্ক দশকে, দশকের অঙ্ক এককে যদি যায়, তাহলে নতুন যেই সংখ্যাটা পাবো, এই নতুন সংখ্যাটা আগের সংখ্যার চাইতে 9 বেশি। এটা বোঝানো হচ্ছে, এটা এখান থেকে বোঝানো হচ্ছে যে নতুন যেই সংখ্যাটি পাওয়া যাবে সেটি আগের সংখ্যার চাইতে 9 বেশি। যদিও এটা 9 বেশি না, এটা উল্টা আরও দেখা যাচ্ছে যে 9 কম। কত? 9 কম। এটা বুঝাতে গিয়ে আর কি সংখ্যা একটা আন্দাজে লিখছি, এটা তো আর সঠিক উত্তর না, আমি শুধু কথাটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, অঙ্কদ্বয়ের সমষ্টি 7 এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন যেই সংখ্যাটি পাওয়া যায় সেটি আগের সংখ্যার চাইতে 9 বেশি। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমাদেরকে বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো। চলেন, খুব সহজ আছে। আমরা লিখব যে ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x। আমরা যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার কথা বলতেছি, তো সেই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হলো x। একক স্থানীয় অঙ্ক হলো x। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু প্রশ্নে বলাই আছে একক স্থানের অঙ্ক দশক স্থানের অঙ্ক যোগ করলে যোগফল হয় 7, তাহলে আমি এই দশক স্থানীয় অঙ্কটা কিন্তু পেয়ে যাব। সেটা কি? 7 - x। সেটা কি? 7 - x। তার মানে একক স্থানীয় অঙ্ক যদি x হয়, দশক স্থানীয় অঙ্ক হবে 7 - x। 7 - x, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাই এখানে বললাম যে ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x, সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 7 - x। তাহলে সংখ্যাটি কত হবে? তো এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সিস্টেম। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে আপনি কিভাবে করে উপস্থাপন করবেন, কিভাবে করে পাবেন, লেখার সিস্টেমটা কি? একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে নিয়ম। ওকে, তাহলে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, ব্র্যাকেটটার সাথে এই 10 যদি আমি গুণ করি তাহলে এটা পাই ক্যালকুলেশন করে। এই হচ্ছে আসল সংখ্যা, এটা হচ্ছে আসল সংখ্যা 70 - 9x, এটা হচ্ছে আসল সংখ্যা। এখন আমি অঙ্কটা করে যখন x এর মানটা পেয়ে যাব, তখন আমি x এর মানটা এখানে বসাবো। মনে করেন এমনি বলতেছি, আন্দাজে বলতেছি, x এর মান যদি 1 পাই তাহলে 9 একে 9, 70 থেকে 9 বিয়োগ করলে আমরা 61 পাবো। ওই যে 61, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। যদি আমি x এর মান 2 পাই তাহলে 9 দ্বিগুণে 18, 70 থেকে 18 বিয়োগ করে আমি তখন 52 পাবো। কত পাবো? 52 পাবো। সেটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আমার এখন উদ্দেশ্য হচ্ছে x এর মানটা খুঁজে বের করা। তো এটাই হচ্ছে মূল সংখ্যা, এটাই কিন্তু হচ্ছে মেইন সংখ্যা 70 - 9x। এখন অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, অঙ্কদ্বয়, আচ্ছা এই মূল যেই সংখ্যাটা, এটার অঙ্কদ্বয় কারা কারা? এটার অঙ্কদ্বয় হলো x এবং 7 - x। কেউ আবার কিন্তু এটা ভাববেন না যে 9x কে এখানে বসাবো আর 70 কে এখানে বসাবো, না, এটা ভুল। বলছে অঙ্কদ্বয়, আমি জানি একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক 7 - x। এখন যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, এক্সচেঞ্জ করে, তাহলে কি হবে? দশকের অঙ্কটা এককের ঘরে যাবে, দশকের অঙ্কটা এককের ঘরে যাবে, যোগ 10 গুণ এককের অঙ্কটা দশকের ঘরে যাবে, এককের অঙ্কটা দশকের ঘরে যাবে। হ্যাঁ, এটা কিন্তু এখন আমি বলবো নতুন করে, এটা দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তার মানে 10x + 7 - x, ক্যালকুলেশন করে 9x + 7। এটা নতুন সংখ্যা, এটা নতুন সংখ্যা, এটা আসল সংখ্যা, যেটা নিয়ে একদম প্রথমে কথা বলা আরম্ভ হয়েছে। এটা মূল সংখ্যাটা, এইটার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তখন নতুন সংখ্যা, এটা এটা নতুন সংখ্যা। উদ্দীপকে বলা আছে নতুন যে সংখ্যাটা পাওয়া গেছে এটা আগের সংখ্যার চাইতেও 9 বেশি, তার মানে এটা বড়, বুঝাইয়ে দিচ্ছে যে নতুন সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রদত্ত মানে প্রথমে যার কথা বলা হচ্ছে, যেটা দেওয়া আছে, যার কথা এতক্ষণ বলা হচ্ছে, তার চাইতে এটা 9 বেশি। তাহলে এটা যদি 9 বেশি হয়, আমি যদি ওর সাথে এখন 9 যোগ করে দেই, তাহলে কি এই দুইটা সমান সমান হবে কিনা বলেন তো? বলাই হচ্ছে যে নতুন সংখ্যাটি আগের সংখ্যার চাইতে 9 বেশি, এটা 9 বেশি, তাহলে ওর সাথে এখন 9 যোগ করে দেন, তাহলে দুইটা সমান সমান হয়ে যাবে, দুইটা সমান সমান হয়ে যাবে। আবার কেউ কেউ ভাবতে পারেন যে স্যার যেহেতু এটা 9 বেশি, তাহলে আমি এখান থেকে 9 কমায় দিই, তাহলে আমরা দুইটা সমান সমান পেয়ে যাব, দুইটা সমান সমান পেয়ে যাব। যে কোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, অঙ্ক ঠিক থাকবে।
তো আমরা লিখলাম নতুন সংখ্যাটা আর আগের সংখ্যাটার সাথে 9 যোগ, নতুন সংখ্যাটা আর আগের সংখ্যার সাথে 9 যোগ, তাহলে এখন দুই পক্ষ সমান, এখন দুই পক্ষ সমান। ওকে, এখন ক্যালকুলেশন করেন, এখানে আর বোঝানোর কিছুই নেই, ক্যালকুলেশন করেন। আমরা এক্স এর মান পেয়ে গেছি 4, এক্স এর মান কত পেলাম 4। এই যে এক্স এর মান 4 পেলাম, এবার আমরা মূল যেই সংখ্যাটা, ওই যে মূল যেই সংখ্যাটা, সেখানে এক্স এর মান আমি এখন 4 বসাই দিব, এক্স এর মান 4 বসাই দিব। 4 নং 36, 70 থেকে 36 আমি বিয়োগ করব, দেখব কত আসে। তো 70 থেকে যখন আমি 36 বিয়োগ করি 34 আসে। এটাই হচ্ছে আসল সংখ্যাটা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আসলে আমি সব মিলাই দেখাই। 34, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক যোগ করেন, 4 আর 3 যোগ করলে 7 হয়, সমষ্টি 7 বলা ছিল। এদের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করেন, এককের অঙ্ক দশকে, দশকের অঙ্ক এককে। তাহলে নতুন সংখ্যাটা 43। হিসাব করে দেখেন, এই 43 আগের সংখ্যার চাইতে 9 বেশি। 34-এর চাইতে 43 9 বড়, এদিক দিয়ে 6 আর এদিক দিয়ে 3, 9 বড়। 34-এর চাইতে 43 9 বড়। তাহলে এটাই তো বলছে যে মূল সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যেই সংখ্যাটি পাওয়া যায় সেটি প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো 34। এটি আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে খ নাম্বার হয়ে গেল। এখন আমরা গ নাম্বারে তাকাই। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে দৃশ্যকল্প 2-কে নিয়ে। এই যে দৃশ্যকল্প 2, গ নম্বরে বলছে বার্ষিক 8% ও 9% মুনাফায় বিনিয়োগ করা মূলধনের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন। বার্ষিক 8% ও 9% মুনাফায় বিনিয়োগ করা মূলধনের অনুপাত নির্ণয় করতে বলছে, মূলধনের অনুপাত নির্ণয় করতে বলছে। তো চলেন আগে আমরা পুরো জিনিসটাকে একটু ক্লিয়ার হই। আমাদেরকে বলা হয়েছিল করিম সাহেব 6,400 টাকা তিনি বিনিয়োগ করতেছেন, ইনভেস্ট করতেছেন 6,400 টাকা। তবে তিনি 6,400 টাকা এক জায়গার মধ্যে বিনিয়োগ করতেছেন না, 6,400 টাকা তিনি ভাগ করে 2 জায়গাতে বিনিয়োগ করতেছেন। কয় জায়গাতে? 2 জায়গাতে। 6,400 টাকার মধ্যে কিছু টাকা নির্দিষ্ট করে বলতেছে না যে 6,400 টাকার মধ্যে 8% লাভ পাওয়ার জন্য তিনি কয় টাকা বিনিয়োগ করছেন আর 9% লাভ করার জন্য কয় টাকা বিনিয়োগ করছেন, আলাদা নির্দিষ্ট করে বলতেছে না। শুধু এটা বলছে 6,400 টাকার মধ্যে কিছু টাকা এক জায়গাতে বিনিয়োগ করছেন, সেখান থেকে তিনি 8% মুনাফা পাবেন, বার্ষিক 8%, বছরে 8% মুনাফা পাবেন। আর বাকি যেই টাকাটা 6,400 টাকার মধ্যে কিছু টাকা তো এখানে চলে গেল, বাকি যেই টাকাটা ওই টাকাটা তিনি আরেক জায়গাতে বিনিয়োগ করছেন, সেখান থেকে তিনি বার্ষিক 9% মুনাফা পাবেন। 2 জায়গা। ওকে, তো এখন আমাদেরকে বলতেছে তিনি 8% মুনাফা পাওয়ার জন্য যেই জায়গাতে বিনিয়োগ করছেন যেই পরিমাণ টাকা, আর 9% মুনাফা পাওয়ার জন্য তিনি যেই জায়গাতে বিনিয়োগ করছেন যেই পরিমাণ টাকা, এই দুইটা তো মূলধন, এই দুটো তো মূলধন। 8% মুনাফা পাওয়ার জন্য যেই পরিমাণ টাকা বিনিয়োগ করছেন সেটা মূলধন, 9% মুনাফা পাওয়ার জন্য যেই পরিমাণ বিনিয়োগ করছেন সেটা মূলধন। তাহলে 2 জায়গাতে 2টা মূলধন আছে, এই 2টা মূলধনের অনুপাত বের করতে বলছে, এই 2টা মূলধনের অনুপাত বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার মানে আমাকে এখন আলাদা আলাদাভাবে নির্দিষ্ট করে বের করতে হবে তিনি 8% মুনাফা পাওয়ার জন্য কত টাকা বিনিয়োগ করছেন, 9% মুনাফা পাওয়ার জন্য কত টাকা বিনিয়োগ করছেন, নির্দিষ্ট করে আমাকে এখন এটা জানতে হবে। তো কিভাবে করে জানতে পারি? বলা আছে এখানে, সব রাস্তা দেখানো আছে। সেটা কি? এখানে আমরা ধরে নিব তিনি 6,400 টাকার এই যে কিছু টাকা বলছে না, এটা এক্স, এটা এক্স। আমরা ধরে নিব যে তিনি 6,400 টাকার মধ্যে এক্স টাকা, কয় টাকা? এক্স টাকা বিনিয়োগ করেছেন বার্ষিক 8% মুনাফা পাওয়ার জন্য। তাহলে দেখেন, এক্স টাকা বিনিয়োগ করেছেন বার্ষিক 8% মুনাফা পাওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে এই এক্স টাকা হচ্ছে আসল, এই এক্স টাকা হচ্ছে আসল, প্রিন্সিপাল, আসল। তারপরে এই যে বার্ষিক, তাহলে আমরা বলবো প্রতি বছর 8%। তাহলে এটা হচ্ছে আর এর মান 8%, এটা হচ্ছে আর এর মান, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আর এর মান। আচ্ছা, এখানের মধ্যে বলা আছে 2 বছর পরে, 2 বছর পরে মুনাফা পেয়েছেন, তাহলে সময় 2 বছর। তাহলে এক্স টাকা এটা আসল, 8% এটা মুনাফার হার, 2 বছর পরে মুনাফা পেয়েছেন, এটা সময়। তাহলে পি আর এন, আমি এই পি আর এন যখন জানি
তখন আমি বের করে ফেলতে পারবো মুনাফার পরিমাণ আই, ইন্টারেস্ট মুনাফা আই ইকুয়াল টু পি আর এন, ঠিক না? আই ইকুয়াল টু পি আর এন, সূত্র সবার মুখস্থ আছে। আই ইকুয়াল টু পি আর এন। আমি এখন এই যে এক্স বসাবো, এই পি এর জায়গাতে এক্স বসাবো, মানে আসল এক্স, আর এর জায়গায় 8%, এন এর জায়গাতে 2। তাহলে আমি তখন ক্যালকুলেশন করে পেয়ে যাব যে মুনাফার পরিমাণটা কত। 8% মুনাফা পাওয়ার জন্য যেখানে বিনিয়োগ করা হয়েছে সেখান থেকে 2 বছর পরে কি পরিমাণ মুনাফা পাওয়া যাবে আমি সেটা পাবো। 8% মুনাফা পাওয়ার জন্য যেখানে বিনিয়োগ করা হয়েছে সেখান থেকে 2 বছর পরে কত টাকা মুনাফা পাওয়া যাবে আমি সেটা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে। এবার আবার নতুন করে সেটা কি, তিনি 9% মুনাফা পাওয়ার জন্য বিনিয়োগ করছেন না? এই যে অবশিষ্ট টাকা কত? 6400 বিয়োগ এক্স। তিনি এক জায়গাতে বিনিয়োগ করছেন এক্স টাকা, তাহলে আরেক জায়গাতে কত টাকা বিনিয়োগ করছেন? 6400 বিয়োগ এক্স টাকা। মনে করেন আপনার কাছে 100 টাকা আছে, 100 টাকার মধ্যে আপনি এক জায়গাতে 20 টাকা বিনিয়োগ করছেন, তাহলে আরেক জায়গাতে কত বিনিয়োগ করছেন? 100 বিয়োগ 20, তাই তো 80 টাকা। তো এরকমভাবে এটা আমরা বলবো যে এক জায়গাতে বিনিয়োগ করছেন এক্স টাকা, তো আরেক জায়গাতে বিনিয়োগ করছেন 6400 বিয়োগ এক্স টাকা। ওকে, তাহলে এটা আরেক জায়গার বিনিয়োগের পরিমাণ, তাহলে এটা আবার মূলধন, মানে আসল, এটা আসল পি। 9% এটা আর মুনাফার হার, আর এই যে 2 বছর পরে তিনি মুনাফা পেয়েছেন এটা সময়। তাহলে আমি এখন করব কি, পি এর জায়গাতে 6400 বিয়োগ এক্স বসাবো, আর এর জায়গাতে 9% বসাবো, এন এর জায়গাতে 2 বছর বসাবো। তাহলে আমি এখন পেয়ে যাব 9% মুনাফা পাওয়ার জন্য যেখানে বিনিয়োগ করছিলেন ওখান থেকে তিনি 2 বছর পরে কত টাকা মুনাফা পাইছেন। কথা আমি বুঝাতে পারছি? তাহলে কিছুক্ষণ আগে আমি বের করেছিলাম 8% মুনাফা পাওয়ার জন্য যেখানে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে 2 বছর পরে কত টাকা মুনাফা পেয়েছেন, আর এইমাত্র আমি বের করলাম 9% মুনাফা পাওয়ার জন্য যেখানে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে তিনি 2 বছর পরে কি পরিমাণ মুনাফা পেলেন। এই 2 মুনাফা যোগ করলে 1092, এই 2 মুনাফা যোগ করলে 1092, ঠিক সেখান থেকেই অঙ্কের উত্তরটা চলে আসবে। চলেন তাহলে আমরা এখন অঙ্কের সমাধানটা করে ফেলি। তো মুখে পুরো অঙ্কের সমাধান অলরেডি বলা শেষ, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। এখন জাস্ট এখানে একটু দেখানোর পালা। এই যে দেখেন, আমরা লিখলাম ধরি 8% মুনাফায় বিনিয়োগ করে এক্স টাকা, তাহলে 9% মুনাফায় বিনিয়োগ করে 6400 বিয়োগ এক্স টাকা। তাহলে এটাও পি, এটাও পি, কারণ এটা কিন্তু দুইটা আলাদা আলাদাভাবে অঙ্ক করবো আমরা। 8% হারে এক্স টাকার 2 বছরের মুনাফা আমরা বের করতেছি। 8% হারে এক্স টাকার 2 বছরের মুনাফা, তাহলে এটা আর, এটা পি, এটা এন। তাহলে আমরা জানি যে মুনাফা মানে আই এর সূত্র কি? পি আর এন, এক্স ইন্টু আর মানে 8% লেখা যায় 8/100, আর এন মানে সময়, তাহলে 2। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফার পরিমাণ। তো আমরা বলতে পারি 2 100 মধ্যে 50 বার যায়, 4 দুগুণে 8, 25 দুগুণে 50, কাটাকাটি। তাহলে 4x ডিভাইডেড বাই 25, 4x ডিভাইডেড বাই 25। তাহলে 8% হারে এক্স টাকার 2 বছরের মুনাফা 4x ডিভাইডেড বাই 25 টাকা। এবার 9% হারে 6400 বিয়োগ এক্স টাকার 2 বছরের মুনাফা, এটা আর, এটা পি, আর এটা এন। মুনাফা মানে আই ইকুয়াল টু, এই হচ্ছে বিষয়। তাহলে আসল গুণ মুনাফার হার গুণ সময়। এখন আমরা যদি এখানে আবার কাটাকাটি করি, হ্যাঁ, এই যে 2 100 মধ্যে 50 বার যায়, তাহলে 9 গুণ 6400 বিয়োগ এক্স, 9 গুণ 6400 বিয়োগ এক্স ডিভাইডেড বাই 50। ক্লিয়ার? আচ্ছা, আমরা 2 জায়গার মুনাফার পরিমাণ পেয়ে গেছি। এখান থেকে 2 বছরের মুনাফা কত, আর এখান থেকে 2 বছরের মুনাফা কত আমরা পেয়ে গেছি। এবার এই 2 মুনাফা আমরা এখন যোগ করে দিব। ঠিক আছে, 2 মুনাফা যোগ করে দিলাম, যোগফল 1092। এখন অঙ্ক আপনাদের হাতে চলে গেছে, হরগুলোর লসাগু করব। 25 আর 50 লসাগু 50, 25 50 মধ্যে 2 বার যায়, 2 দিয়ে 4x কে গুণ, তাহলে 8x। 50 50 মধ্যে 1 বার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে যা আছে তাই বসবে। 9 দিয়ে 6400 কে গুণ দিলে 57600, 9 দিয়ে x কে গুণ দিলে 9x। আমরা এখন আর গুণন করতে পারি, হ্যাঁ, আমরা এখন আর গুণন করতে পারি। 50 দিয়ে 1092 কে গুণ, আর 1 দিয়ে এটাকে গুণ, তো 8x মাইনাস 9x, 8x মাইনাস 9x, তাহলে মাইনাস x আর 57600 সামনে।
তাহলে আমরা আর গুণন করলাম, কি করলাম? আর গুণন করলাম। এবার বাস এখন দেখেন যে এই বিষয়টা মাইনাস এক্সকে যদি এই পাশে আনেন তাহলে প্লাস এক্স, আর ৫৪,৬০০কে যদি এই পাশে আনেন তাহলে মাইনাস ৫৪,৬০০। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? এক্স এই যে মাইনাস এক্সকে যখন আপনি ওই পাশে নেবেন তখন প্লাস এক্স, আর ৫৪,৬০০কে যখন এই পাশে আনবেন তখন মাইনাস ৫৪,৬০০। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু ৫৭,৬০০ বিয়োগ ৫৪,৬০০, তাহলে ৩০০০ পেয়ে গেছি। এক্সের মান ৩০০০, এক্সের মান ৩০০০। আমরা অঙ্কের শুরুতে বলেছিলাম ধরি করিম সাহেব ৬,৪০০ টাকার মধ্যে এক্স টাকা বিনিয়োগ করেছেন বার্ষিক ৮% মুনাফা পাওয়ার জন্য। ধরি ৮% মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেছেন, তাহলে এক্সের মান ৩০০০। তার মানে ৬,৪০০ টাকার মধ্যে ৩০০০ টাকা, ৬,৪০০ টাকার মধ্যে ৩০০০ টাকা তিনি বিনিয়োগ করেছেন বার্ষিক ৮% মুনাফা পাওয়ার জন্য। তাহলে ৬,৪০০ টাকার মধ্যে যদি ৩০০০ টাকা এক জায়গাতে বিনিয়োগ করেন, আরেক জায়গাতে কত? ৬,৪০০ বিয়োগ ৩০০০, তাহলে ৩,৪০০। ৩,৪০০ ৯% মুনাফায় বিনিয়োগ করেন ৩,৪০০। দুই জায়গার মূলধন পেয়ে গেছি। ৮% মুনাফা পাওয়ার জন্য তিনি যেখানে বিনিয়োগ করেছেন সেখানে মূলধন ছিল ৩০০০। ৯% মুনাফা পাওয়ার জন্য যেখানে বিনিয়োগ করেছিলেন সেখানে মূলধন ছিল ৩,৪০০। আমাদেরকে বলছিল দুই জায়গার মূলধনের অনুপাত বের করো। তাহলে ৮% মুনাফা পাওয়ার জন্য বিনিয়োগ করেছিলেন ৩০০০ টাকা, সেটা লিখলাম। ৯% মুনাফা পাওয়ার জন্য বিনিয়োগ করেছিলেন ৩,৪০০ টাকা, সেটা লিখলাম। মাঝখানে অনুপাতের চিহ্ন, মাঝখানে অনুপাতের চিহ্ন। আমরা এখন ২০০ দিয়ে ভাগ করতে পারি। ২০০ দিয়ে ভাগ করলে এই যে ০,০,০,০,০ বাদ হবে, আর ২ দিয়ে কাটলে ১৭, ২ দিয়ে কাটলে ১৫, মানে ২০০ দিয়ে ভাগ। ২০০ দিয়ে ভাগ, ২০০ দিয়ে এটাকে কাটলে ১৭, ২০০ দিয়ে এটাকে কাটলে ১৫। ঠিক আছে? তাহলে 15:17। করিম সাহেব ৬,৪০০ টাকা দুই জায়গাতে ভাগ ভাগ করে যে তিনি বিনিয়োগ করেছেন, দুই জায়গার মূলধনের অনুপাত হলো 15:17। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।